জানি আমি অনেক অন্যায় করে ফেলেছি তোমার সাথে। তোমার ভালোবাসাকে নিয়ে খেলা করেছিলাম, আর তার প্রতিশোধ তো তুমি তুলে নিয়েছো আমার কাছ থেকে। বিশ্বাস করো, এখন আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। এতটাই ভালোবাসি যে তুমি বলার সাথে সাথে নিজের সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি, শুধুমাত্র তোমাকে হারানোর ভয়ে। প্লিজ, তুমি আর আমাকে দূরে সরিয়ে রেখো না। তুমি যদি এবার আমাকে দূরে সরিয়ে রাখো, তাহলে আমি আর বাঁচবো না। এই বলে সে আবার শাকিলকে কান্না করতে করতে জড়িয়ে ধরল। এদিকে সাপার কথাগুলো শুনে শাকিলের চোখেও পানি চলে এসেছে। তাই সে চোখের পানিগুলো সাপাকে বুঝতে না দিয়ে হাত দিয়ে তাড়াতাড়ি করে মুছে ফেলে। তারপর সাপাকে বুক থেকে সরিয়ে দেয়, দিয়ে বলে, তোমার মিথ্যে নাটক করা বন্ধ হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমার কথা শোনো। তোর মতো মেয়েকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না। তুই কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। তোর ভেতরে মন বলতে কিছুই নেই। তুই শুধু পারিস সবাইকে কষ্ট দিতে, যেমনটা আমাকে দিয়েছিলি। সো আমি একই ভুল দ্বিতীয়বার করতে চাই না। এখন তুই মর কিংবা বাঁচ, তাতে আমার কোনো লাভ নেই। তোর সেসবে আমার কিচ্ছু যায় আসে না। অনেক কষ্টে কান্না চেপে। ওর কথাগুলো শুনে সাফা শাকিলের দিকে কেমন আহত চোখে তাকালো। মনে হয় সে শাকিলের কাছে এমন কথা আশা করিনি। শাকিলের কথা শুনে ওর দিকে তাকিয়ে দুই চোখে পানি ছেড়ে দিল। সত্যি কি আমার বাঁচা মরাই তোমার কিচ্ছু যায় আসে না? আমি মরলে তুমি একটু কষ্ট পাবে না? না, কোনো কষ্ট পাবো না। ঠিক আছে, আজকের পর থেকে আমি আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করব না। আমার এই মুখ আর তোমাকে দেখতে হবে না। মুক্তি দিয়ে দেব তোমায় আমার কাছ থেকে। ভালো থেকো। এই বলে দৌড়ে সেখান থেকে চলে গেল সাফা। ও চলে যাওয়ার সাথে সাথে শাকিল চোখের পানি আর ধরে রাখতে পারল না। সেও সাথে সাথে চোখের পানি ছেড়ে দিল, দিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও সাফা। তোমার সাথে এমন করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এসব বলে শাকিল তখন নীরবে চোখের পানি ফেলছিল। এদিকে সাফা বাসায় গিয়ে ভাবে সে আর কোনোদিন শাকিলকে নিজের মুখে দেখাবে না। শাকিল যখন ওকে আর ভালোই বাসে না, তাহলে আর সে বেঁচে থেকে কি করবে? যেখানে শাকিলকে পাবো না, সেখানে বেঁচে থেকে কোনো লাভ নেই। না, আমার আর বেঁচে থেকে লাভ নেই। এসব বলে কান্না করতে করতে ড্রয়ার থেকে একটা ব্লেড বের করে শুধু হাতে চালাতে যাবে। ঠিক তখনই সাপার বাবা দৌড়ে এসে ওর হাত থেকে ব্লেডটা নিজের কাছে কেড়ে নেয়। সাপাকে ঠাস করে একটা থাপ্পড় জড়িয়ে দেয়। এই প্রথম দিনই সাপার গায়ে হাত তুললেন। এদিকে সাপা তখন ওর আব্বুকে জড়িয়ে দিয়ে চিৎকার করে কান্না শুরু করে দেয়। যখন ওর কান্না একটু শান্ত হয়, তখন তিনি ওর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে জিজ্ঞেস করেন যে আসলে কি হয়েছে। তখনই সাপা আবারও ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। তারপর কান্না করতে করতে এতদিনের শাকিলের সাথে করা ওর ব্যবহার, ওর শাকিলের এখনকার করা ব্যবহার, সব ঘটনা সব কিছু সে ওর আব্বুকে বলে দিল। তখন তিনি সাফাকে বলেন, মামুনি, তুই অনেক বড় অন্যায় করে ফেলেছিস। কারো মন নিয়ে কোনোদিন খেলা করতে হয় না। কারো মন যদি একবার ভেঙে যায়, তাহলে সেটা জোড়া লাগানো বড় কঠিন। কারো বিশ্বাস নিয়ে কখনো ছিনিমিনি খেলতে হয় না। একবার যদি কারো বিশ্বাস ভেঙে যায়, তাহলে সেটা ফিরে পেতে অনেক সময় লাগে। কিন্তু আব্বু, আমি তো ওকে ছাড়া আর বাঁচবো না। ওকে অনেক ভালোবেসে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। কিন্তু প্লিজ, তুই তোর কান্না বন্ধ কর। তুই জানিস না আমি তোর চোখের পানি দেখতে পারি না। সাফার ওর আব্বুর কথা শুনে চোখের পানি মুছে নীরবে কাঁদতে লাগলো। হুম, এবার আমাকে ওদের বাসার নাম্বারটা দিয়ে দেখি। ওদের বাসার কথা বলে দেখি তোদের বিয়েটা দিয়ে দিতে পারি কি না। সত্যি? এই বলে কান্না বন্ধ করে হাসি মুখে ওর আব্বুকে জড়িয়ে ধরল। হ্যাঁ রে মামুনি, সত্যিই। আমি যে মেয়ের চোখের কোনোদিনও পানি ছিটে ফোঁটাও আসতে দেয়নি, সেই মেয়েকে কিভাবে কাঁদতে দেখি বল। কিন্তু খবরদার, যে ভুলটা তুই কিছুক্ষণ আগে করেছিলি, সেটা যেন আর দ্বিতীয়বার করতে না দেখি। মনে থাকবে? হুম, মনে থাকবে। এবার তুমি তাড়াতাড়ি করে শাকিলের বাসায় যাও তো। কেন রে মামুনি, বিয়ের কথা শুনে মনে হয় পাগল হয়ে গেলি? কিন্তু আরেকটু আগে তো তুই আমি না আসলে। যাক, ওসব কথা বাদ দে। আমি যেটা বললাম সেটা মাথায় রাখিস। বাই। সাফার কপালে একটু চুমু এঁকে দিয়ে ওকে।
সাপার আব্বু চলে যাওয়ার সাথে সাথে সাপা খুশিতে নাচতে শুরু করলো, কারণ সে জানে ওর আব্বু কোনোদিন ওকে মিথ্যা কথা বলে না। সাপার বাবা শাকিলের বাসার সামনে এসে ওদের বাসার কলিং বেল বাজায় এবং বেল বাজার কিছুক্ষণ পর শাকিল এসে দরজা খুলে দিল। দরজা খুলে শাকিল বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কাকে চাই? ওয়ালাইকুম আসসালাম। আব্বু, তুমি কে? জি আঙ্কেল, আমি শাকিল, এই বাড়ির ছেলে। ও, তার মানে তুমি শাকিল। আচ্ছা আব্বু, তোমার আব্বু অথবা আম্মু কি বাসায় আছে? জি আছে, কিন্তু আপনি কি আঙ্কেল? আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমাকে তুমি চিনবে না আব্বু, আমি সাফার বাবা। তোমার বাসায় একটু ঘুরতে আসলাম। শাকিল সাফার আব্বু কথা শুনে সাথে সাথে বাড়ির ভিতরে আসতে বলে। তারপর যখন তিনি বাসার ভিতরে ঢুকলেন তখন সরি আঙ্কেল, আমি প্রথমে আপনাকে ঠিক চিনতে পারিনি। না ঠিক আছে আব্বু, তুমি তোমার আব্বু আম্মুকে একটু ডাকো তো। আব্বু, আমি তাদের সাথে কিছু কথা বলতাম। আচ্ছা, তার আগে আমাকে এটা বলো তো, আমার মেয়ের সাথে কি তোমার কোনো ঝামেলা হয়েছে? শাকিল সাফার আব্বুর কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে, জি না আঙ্কেল, কোনো ঝামেলা হয়নি, শুধু হালকা একটু রাগ করেছে, তাছাড়া আর কিছুই না। দেখো বাবা শাকিল, আমার মা মরা মেয়ে সাফা, ওকে কোনোদিন কোনো কিছুর অভাব দেয়নি। ও আমার কাছে যেটা আবদার করতো সেটাই দিতাম, কোনোদিন ওর কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি। কিন্তু আজকে আমি অল্পের জন্য আমার মেয়েটাকে চিরদিনের জন্য হারাতাম। আমি আমার মেয়ের কাছে সব কিছু শুনেছি বাবা। আমি জানি সে অনেক বড় অন্যায় করে ফেলেছে তোমার সাথে, এবং তুমি তো ওকে সেটার জন্য উচিত শিক্ষাই দিয়েছো। কিন্তু এখন সে ওর ভুল বুঝতে পেরেছে, তাই তুমি ওকে ফিরিয়ে দেওয়াতে মেয়েটা আমার রাগের মাথায় সুইসাইড করতে গেছিল। শুধু তখন আমি দেখেছিলাম বলে বেঁচে গেছে। সাফার সুইসাইড করার কথা শুনে শাকিলের জন্য পা থেকে মাটি সরে যাচ্ছিল। সে কিছু না বলে চুপচাপ সাফার বাবার সামনে দাঁড়িয়ে রইল। আচ্ছা আব্বু, তুমি তোমার আব্বু আম্মুকে একটু ডাকো। জি আঙ্কেল। শাকিল চলে গেল ওর আব্বু আম্মুকে ডাকতে। তারপর তাদেরকে ডেকে এনে সাপার বাবার সাথে কথা বলিয়ে সে নিজের রুমে চলে আসে। আর এদিকে সাপার বাবাও শাকিলের আব্বু আম্মু বসে কথা বলতে শুরু করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা ও ভাইজান? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আমি হলাম সাফার বাবা, আপনি হয়তো সাফাকে চেনেন। ও, আপনি সাফার বাবা? কখন আসলেন আপনি? আর সাফা কোথায়? ওকে দেখছি না যে। জি, আমি এইমাত্র কিছুক্ষণ আগে আসলাম। আর সাফা বাসায় আছে। আসলে আমি আপনার সাথে শাকিল ও সাফার ব্যাপারে নিয়ে কিছু কথা বলতে এসেছিলাম, যদি আপনাদের সময় থাকে তবে। আরে বলে ফেলুন, আমরা শুনছি। দেখুন, আপনারা তো জানেন আমার মেয়ে ও আপনার ছেলে অনেক ভালো বন্ধু, এবং হয়তো এটাও জানেন তারা একে অপরকে অনেক ভালোবাসে। কিন্তু এতে তারপর তিনি ও শাকিলের সব ঘটনাগুলো খুলে বললেন তাদের কাছে। সবই তো শুনলেন আপা। আমি জানি আমার মেয়ে অনেক অন্যায় করেছে এবং তার শাস্তিও সে পেয়ে গেছে, কিন্তু এখন সে আর আপনার ছেলেকে ছাড়া নাকি বাঁচবে না, এবং কি সে সুইসাইড পর্যন্ত করতে গেছিল। কিন্তু এবারের মতো বেঁচে যায়। এখন আপনি বলুন আমি কি করব? সাপার বাবার কথা শুনে শাকিলের আম্মু শাকিলকে ডাক দেয়। তারপর শাকিল এলে তাকে বলে, ভাইজান, যা বলো তা কি সত্যি? তুই কি প্রতিশোধ নেওয়ার জন্য সাফার সাথে সম্পর্ক করেছিলি? ওকে মিথ্যে ভালোবাসার মায়ে ফেলেছিলি? সত্য করে বলবি। শাকিল কিছুক্ষণ চুপ থেকে বলে, জি আম্মু, আঙ্কেল যা বললেন সেসব কথাই সত্যি। আমি ওনার মেয়েকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মিথ্যা ভালোবাসার নাটক করেছি। ওকে নিজের মিথ্যা মায়াজালে জড়িয়ে। ছি, তুই কি আমার ছেলে? তোকে আমি এতদিন ধরে এই শিক্ষা দিয়ে এসেছিলাম। আমাদের শিক্ষার তুই কোনো দামই রাখলি না। আমাদের শিক্ষার এই কি দাম দিলি? কি রে, পারলি একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে? আমি মানছি সে অন্যায় করেছে, তার জন্য তো তোর কাছে ক্ষমাও চেয়েছে, কিন্তু তারপরও তুই কি করে এমন কাজ করলি? তোকে তো এখন আমার নিজের ছেলে বলে পরিচয় দিতেও ঘৃণা হচ্ছে। যা, দূর হ আমার চোখের সামনে থেকে। তোর চেহারাও আমি আর এখন দেখতে চাই না।
শাকিল গালে হাত দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে নিজের রুমে চলে গেল। এই প্রথম ওর গায়ে ওর আম্মু হাত তুলল। ওর আম্মু যখন কথাগুলো ওকে বলেছিল তখন ওর মনে কথাগুলো অনেক লাগছিল। ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না। ভুল যখন ওরা দুজনই করে ফেলেছে, তাহলে আর কি করার আছে? আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনার মেয়েকে আমি আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। আরে না, আমার কোনো আপত্তি নেই। ইনফ্যাক্ট আমি নিজেই আমার মেয়ের বিয়ের ব্যাপারে নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছিলাম। তাহলে আর কি, চলুন আজকে তাদের চার হাতেক করে দেই। দেরি করে লাভ কি বলেন? জি ঠিক আছে, তাই হবে। আজকেই তাদের বিয়ে হবে। আপাতত কাবিনটা হয়ে যাক, পরে না হয় বড় করে অনুষ্ঠান করে যাবে। কি বলেন আপনারা? একদম ঠিক কথা বলছেন। তাহলে আজকে রাতে তাদের বিয়ে, কি বলেন ভাই আপনি? যেটা আপনাদের ইচ্ছে। আচ্ছা, আমি তাহলে এখন উঠি। আমাকে তো আবার এখন বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে। বাসায় গিয়ে আগে পাগলি মেয়েটাকে আগে এই খুশির সংবাদটাও তো দিতে হবে। না জানি পাগলিটা কতক্ষণ ধরে আমার আশায় বসে আছে। আরে যাবেননি তো আগে একটু মিষ্টিমুখ করে যান। এই খুশির দিনে মিষ্টিমুখ না করলে হয় বলুন? তিনি বাসায় গিয়ে দেখলেন সাফা পুরো বাসায় পায়চারি করছে। মনে হয় অনেক টেনশনে আছে, তবে কিশোর টেনশন সেটা তিনি ভালো করেই বুঝতে পেরেছেন। সাফার বাবা সাফার কাছে গভীর মুখ নিয়ে গেলেন, আর বাবার এমন মুখ দেখে সাফারও চেহারাটা অনেকটা অন্ধকার হয়ে যায়। কি হলো আব্বু, তুমি এইভাবে এসে কেন বসে পড়লে? শাকিলের বাসায় গিয়েছিলে? ওরা কি বললো? বলো আব্বু, কি হলো? চুপ করে আছো কেন? মামনি, আমি সাইকেলের বাসায় গেছিলাম, কিন্তু তারা তোর সাথে তাদের ছেলের বিয়ে। বিয়ে? তারপর কি বলো না আব্বু, চুপ করে কেন রইলে? বিয়ে, তারপর কি? চোখের পানি চলে এসেছে। এই পাগলি মেয়ে, তুই কাঁদছিস কেন? তুই কি ছোট বাচ্চা? কান্না বন্ধ কর আগে। না, তুমি আগে বলো, বিয়ের পরে কি? আরে পাগলি, তারা বললেন তাদের ছেলে সাইকেলের সাথে তোর বিয়ে দিতে। তারা রাজি আছে এবং আজকে সন্ধ্যায় তোদের বিয়ে। কি? সত্যি? ইয়াহু, তুমি অনেক ভালো আব্বু, তুমি অনেক অনেক ভালো। খুশিতে ওর আব্বুকে জড়িয়ে ধরে। অনেক হয়েছে, এবার আমাকে স্যার দেখি, অনেক কিছু আয়োজন করতে হবে। এখন আমাকে হাতে একদম সময় নেই। তো তুমি এখানে বসে কেন আছো? যাও, তাড়াতাড়ি করে বিয়ের সব আয়োজন করো। ওর আব্বুকে জড়িয়ে ধরা থেকে ছেড়ে দিয়ে। বাব্বা, আমার মেয়ে তো দেখছি বিয়ে করার জন্য একদম পাগলি হয়ে গেছে। যা, তুমিও না। লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে নিজের রুমে চলে গেল চাপা। পাগলি মেয়ে একটা আমার। তিনি চলে গেলেন বিয়ের সব ব্যবস্থা করতে। এদিকে শাকিল বাসায় চুপচাপ নিজের রুমে শুয়ে আছে। ওর মনটা অনেক খারাপ। জীবনে প্রথমবার ওর আম্মু ওর গায়ে হাত তুললেন। ব্যাপারটাকে সে ঠিক মতো মেনে নিতে পারছে না। এদিকে এসব কিছু ভাবতে ভাবতে সে সাপার ব্যাপারটা ভুলে গিয়েছিল। শাকিল বিছানায় শুয়ে শুয়ে কিছু একটা ভাবছিল। ঠিক সেই সময় ওর রুমে কিছু একটা প্রবেশ করে। সে বুঝতে পেরে সাথে সাথে শুয়ে থাকা থেকে উঠে দাঁড়িয়ে দেখে ওর আম্মু ওর রুমে এসেছে। শাকিল ওর আম্মুকে দেখে মাথাটা সাথে সাথে নিচু করে রইল। শুন, তোকে যে কথাটা বলতে এলাম, আজকে সন্ধ্যায় তোর বিয়ে, রেডি হয়ে থাকিস। সন্ধ্যায় রেডি হয়ে থাকবি। এই বলে তিনি চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর শাকিল ভাবছে হঠাৎ করে। আম্মু কার সাথে আমার বিয়ে ঠিক করলেন? তারপর আবার এদিকে ভাবছে, আমি তো সাফাকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া অন্যজনকে কি করে বিয়ে করব? কিন্তু আম্মুকে কি করে বলবো এই কথা? সে আর কিছুই ভাবতে পারছে না। সব কিছু শেষ হয়ে যাচ্ছে ওর। সাপার কথা ভাবতে ভাবতে হঠাৎ চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো ওর। মন খারাপ করে আবার বিছানায় শুয়ে পড়ল শাকিল। পরে সন্ধ্যার দিকে ওর আম্মুর ডাকে ওর ঘুম ভাঙে। তিনি শাকিলকে একটা পাঞ্জাবি দিয়ে বলেন, এটা পরে নে, আমরা এক্ষুনি বের হব সাফাদের বাসায়। সাফা কথাটা শুনে শাকিল অনেকটা অবাক হয়ে যায়। কার বাসায় আম্মু? সাফাদের বাসায়, ওর সাথে আজকে তোর বিয়ে। তাড়াতাড়ি কর, তোর হলে আমরা বের হব। জি আম্মু। শাকিল এবার খুশি মনে পাঞ্জাবিটা পরে নিল। ওর মনটা এখন অনেক খুশি। যাক, তার মানে আমার বিয়েটা সাফার সাথেই ঠিক হয়েছে।
আর আমি কি অযথা কিছু না জেনে মন খারাপ করে বসে আছিলাম? এসব কথা ভাবতে ভাবতে আর মনে মনে হাসছিল শাকিল। শাকিল রেডি হয়ে গেলে ওকে নিয়ে সবাই সোজা সাফাতের বাসায় চলে আসে। শাকিল এসে দেখে বাসাটা মোটামুটি অল্প সময় অনেক ভালো করে সাজিয়েছেন সাপার আব্বু। তো ওখানে অনেক ভালো বালক তাদের বিয়েটা হয়ে যায়। তবে বিয়ে পড়ানোর সময় শাকিল বারবার সাফার দিকে আর চোখে তাকাচ্ছিল, কিন্তু সেই ব্যাপারটা সে সাপাকে বুঝতে দেয়নি। বিয়ে শেষ করে যখন সাপাকে নিয়ে বাসায় আসতে ঠিক তখনই ঘটে অবাক কাণ্ড। শাকিল ভেবেছিল হয়তো সাপা বিদায়ের সময় অনেক কান্নাকাটি করবে, কিন্তু সেসব কিছু না করে নিজে নিজে খুশি মনে হাসতে হাসতে গাড়িতে উঠল সাপা। এসব দেখে শাকিল মনে মনে বলে, ফাজিল মেয়ে একটা, লাজ লজ্জা বলে কিছুই নেই। কেমন টোটো করে হাসতে হাসতে শ্বশুর বাড়িতে যাচ্ছে। মনে তো হচ্ছে নিজে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে ওকে কাঁদিয়ে দিই। কিন্তু সেই সব কিছু না করে সেও চুপচাপ গাড়িতে উঠে গেল। সে যখন গাড়িতে আসছিল সাপা বারবার তখন শাকিলের দিকে চেয়ে বসছিল। শাকিলের সেই সময় ভালো লাগলো সাপার দিকে এমন একটা মুড নিয়ে তাকালো যে সে এই কাজে অনেক বিরক্ত। সাপার কিছু না করে চুপচাপ মাথা নিচু করে গাড়িতে বসে রইল। গাড়িটা বাসায় পৌঁছে গেল। সাপাকে নানান নিয়ম কানুন মেনে বাসায় উঠানো হলো। শাকিল আর সেখানে না থেকে সোজা বাসায় ছাদে চলে গেল। আজ ওর মনটা অনেক খুশি। নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে চিরদিনের জন্য পেয়েছে। কিন্তু সেই খুশির মধ্যে হঠাৎ করে ওর মনটা খারাপ হয়ে গেল সাফার আগের কথাগুলো ভেবে। তাই সে ছাদে দাঁড়িয়ে ভাবতে লাগলো এত তাড়াতাড়ি সে সাফাকে মেনে নেবে না। ওকে একটু আগে শিক্ষা দেবে, ওকে আগে বুঝাবে ভালোবাসা কি, তারপর ওকে বউয়ের অধিকার দেবে। এসব কথা ভাবতে ভাবতে রাত প্রায় 2টা বেজে যায়। তাই শাকিল আর ছাদে না বসে থেকে নিজের রুমে চলে আসে। রুমের দরজার কাছে এসে হালকা গলাটা ছাড়ানি দিয়ে দরজাটা খুলল। দরজা খুলে দেখে সাপা ওর বিছানায় লাল বেনারসি শাড়ি পরে বসে আছে, তবে মাথায় ঘোমটা দেওয়া। শাকিল ঘরে ঢুকছে বুঝতে পেরে সাপা বিছানায় থেকে উঠে শাকিলকে সালাম করতে যায়, কিন্তু শাকিল তখন সাথে সাথে নিজের পাগুলো সরিয়ে নেয়। ওকে সালাম করতে না দিয়ে বলে, দেখো, আমার কাছে কোনোদিন স্বামীর অধিকার চাইতে আসবে না। আমি তোমাকে নিজের বউ হিসেবে মানব না। তুমি তোমার মতো, আমি আমার মতো। হলেও কোনোদিন আমার কাছে আসার চেষ্টা করবে না। আমি তোমাকে সহ্যই করতে পারি না। কিন্তু কোনো কিন্তু না, এখন চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ো। আমি সোফায় গিয়ে ঘুমাবো। তবে একটা কথা, আমাদের এই সব ব্যাপার যেন বাসার কেউ ভুলেও না জানতে পারে। তোমাকে সাবধান করে দিলাম। হুম। যাও এবার গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। সাপা আর কিছু না বলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তাই শাকিলও একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুলো। কিন্তু হঠাৎ করে ও সাপার দিকে তাকিয়ে দেখলো যে সাপা ফুপিয়ে ফুপিয়ে ওর পাশে শুয়ে মুখ করে কান্না করছে। এটা দেখে ওর বুকের বাঁ পাশটা হালকা ব্যথা চিনচিন করলো, কিন্তু তারপরও কিছু না বলে নিজেও চুপচাপ ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে জেগে উঠে দেখে সাপায় এখনো বাচ্চা মেয়েদের মতো করে গুটিসুটি মেরে শুয়ে আছে। মনে হয় ওর গায়ে ঠান্ডা লাগছে। শাকিল চাদরটা সাপার গায়ে ভালো করে ঢেকে দিল। তারপর ওর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে অষ্টমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে সাপা এখনো ঘুমিয়েছে। শাকিল গিয়ে জানালার পর্দাটা সরিয়ে দিল। তারপরে গিয়ে আবার সোফায় বসলো। সোফায় বসে বসে সাপাকে এক ধ্যানে চেয়ে দেখতে লাগলো। সূর্যের আলোটা সাপার মুখে পড়ার কারণে সাপাকে তখন শাকিলের আরও ভালো লাগছিল। ওর মনে হচ্ছিল সারা জীবন শুধু এই চেয়ে থাকবে সে। এভাবে চেয়ে থাকতে থাকতে হঠাৎ লক্ষ্য করলো সাপার ঘুম ভাঙছে। তাই সাথে সাথে সাপার দিক থেকে চোখ সরিয়ে নিল সে। সাপার ঘুম ভেঙে যাওয়ায় সে আর শুয়ে না থেকে উঠতে গিয়ে নিজের গায়ে চাদর দেখে কিছুটা অবাক হয়ে যায় সে। মনে বলে, তারপর হঠাৎ শাকিলের কথা মনে পড়ে ওর। তার মানে কি চাদরটা শাকিল আমার গায়ে দিয়েছিল? এসব কথা ভাবে আর মনে মনে হাসে সাপা। এদিকে যে শাকিল সোফায় বসে আছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। এই যে ম্যাডাম, এটা ভদ্রলোকের বাড়ি। এটা তোমার বাবার বাসা পাওনি। আর ভুলে যেও না, এখন তুমি এই বাড়ির বউ। তাই আজকের পর থেকে এইভাবে পড়ে পড়ে তোমার ঘুমানো চলবে না। সকাল সকাল ঘুম থেকে উঠবে। ভেবো না এখানেও নিজের বাসায় যেমন করে চলতে, এখানেও ঠিক তেমনভাবে চলাফেরা করবে। এই বাসার কিছু নিয়ম কানুন আছে, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। হুম, মনে থাকবে। আসলে কালকে একটু বেশি ধকল গেছে তো, শরীরটা অনেক ক্লান্ত লাগছিল, তাই একটু বেশি ঘুমিয়ে গিয়েছিলাম। সরি, এর পরের বার থেকে আর এমন ভুল হবে না।
বুঝলাম, এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যা, আম্মু হয়তো তোমায় ডাকছে। যাচ্ছি। আচ্ছা আম্মু, নিচে কোথায় আছেন এখন? নিচে রান্নাঘরে আছে। আর একটা কথা, তুমি কি রান্না বান্না কিছু করতে জানো, নাকি রূপচর্চায় দিন পার করে দিয়েছো? জি, আসলে আমি রান্না করতে পারি না। আব্বু কোনোদিনও আমাকে রান্নাঘরে উঁকি মারতেও দেয়নি। তবে আমি আম্মুর কাছ থেকে ধীরে ধীরে রান্না করা শিখে নিব। ভালো করে শুনে রাখো, এই বাড়ির বউ হতে গেলে, এই বাসায় থাকতে চাইলে বাড়ির সব কাজ তোমাকে শিখতে হবে। আর যদি না পারো তাহলে আমায় বলবে, আমি তোমাকে তোমাদের বাসায় রেখে আসবো। এখন তাড়াতাড়ি করে নিচে যাও। কি এমন অন্যায় করেছি আমি তোমার সাথে যে আমাকে তুমি এইভাবে শাস্তি দিচ্ছ? আমি তো আমার ভুলের ক্ষমা তোমার কাছে থেকে চেয়েছি, কিন্তু তারপরেও তুমি কেন আমাকে মেনে নিচ্ছ না? আমাকে কি কোনোদিনও স্ত্রীর অধিকার দেবে না? সাপা আর কিছু না বলে চুপচাপ নিচে আম্মুর কাছে চলে গেল। এদিকে শাকিলও নিচে এলো নাস্তা করার জন্য। নাস্তা টেবিলে কেউ আর কিছু বলল না। নাস্তা করে শাকিল বাসা থেকে বের হয়ে গেল হালকা ঘোরার জন্য। ঘুরতে ঘুরতে একদম প্রায় সন্ধ্যা হয়ে গেল। এদিকে সে আবার আসার সময় ফোনটা ভুল করে বাসায় রেখে চলে এসেছে। তাই এর বাইরে না থেকে সোজা বাসায় চলে এলো। বাসায় এসে আগে প্রথমে খেলো আম্মুর কাছ থেকে অনেক জারি। কোথায় ছিল, কি করছিল, ফোন কেন নিয়ে যায়নি, বাসায় নতুন বউ থাকতে কেন বাইরে থাকবে, ইত্যাদি ইত্যাদি। আম্মুর কাছ থেকে জারি খেয়ে সোজা নিজের রুমে চলে এলো শাকিল। সেখানে গিয়ে আরেক প্যারা। রুমে গিয়ে দেখে সাপা বসে আছে বিছানায়। সে আবার শুরু করলো শাকিলের আম্মুর মতো খবরদারি করা। রাগের মাথায় শাকিল ঠাস করে একটা থাপ্পড় মারে সাপার গালে। তারপরে গিয়ে সোজা আবার সোফায় শুয়ে পড়ে। এদিকে সাপা শাকিলের হাতে এভাবে থাপ্পড় খেয়ে চুপচাপ গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল। চোখ দিয়ে ওর সামনে পানি গড়িয়ে পড়ছে। মনে মনে বলছে, এসব কথা ভাবছে আর ফুপিয়ে কাঁদছে সাপা। এদিকে শাকিল শুয়ে ভাবছে, সাফাকে এইভাবে থাপ্পড় মারাটা ঠিক হয়নি। কেন যে রাগের মাথায় তখন ওর গায়ে হাত তুললাম নিজেই বুঝতে পারছি না। মেয়েটার মনে হয় অনেক লেগেছে। না, ওকে সরি বলতে হবে কালকে। এসব ভাবতে ভাবতে শাকিল ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে জেগে দেখে সাপা আজকে ওর আগেই ঘুম থেকে জেগে উঠে চলে গেছে। তাই সে আর শুয়ে না থেকে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সাপা হাতে চা নিয়ে দাঁড়িয়েছে। এই নিন চা, আম্মু আপনার জন্য পাঠালো। রেখে দাও ওখানে, আমি পরে খেয়ে নিব। চাটা গরম আছে, তাই এক্ষুনি খেয়ে নিলে ভালো হতো। আমি বললাম না যে পরে খেয়ে নিব? তারপরেও তুমি এত কথা কেন বলছো? যাও তো এখান থেকে। রাগে মুড নিয়ে কথাটা বলল শাকিল। জি ঠিক আছে, সরি। সাপা চলে গেল। শাকিল সাথে সাথে চা নিয়ে খাওয়া শুরু করলো। দেখলো আজকের চায়ের স্বাদটা একটু অন্যরকম লাগছে, কিন্তু চাটা খেতে দারুণ লাগলো ওর। চা খেয়ে কিছুক্ষণ পর নিচে চলে গেল। তারপর সবাই মিলে খেতে বসলো। কিন্তু শাকিল একটা ব্যাপার লক্ষ্য হলো, আজকে যত খাবার আছে সব ওর পছন্দের, কিন্তু কেন? শাকিল আর কিছু না ভেবে খেতে শুরু করে দিল। খাবারটা আসলে আজকে অনেক সুন্দর হয়েছে। এদিকে সাপা এক নজরে শাকিলের খাওয়ার দিকে খুশি মনে চেয়ে আছে। ব্যাপারটা শাকিলের নজর এড়ায়নি। হঠাৎ সে খেতে খেতে বলে উঠল, আম্মু, খাবার আজকে কিন্তু সেই রকমের হয়েছে। ধন্যবাদ এত সুন্দর করে আমার পছন্দের সব খাবার রান্না করার জন্য। ধন্যবাদ আমাকে নয়, সাপা মামুনিকে দে। কারণ ও আমার কাছ থেকে এই 2 দিন ধরে তোর পছন্দের সব রান্না শিখে আজকে তোকে রান্না করে খাওয়ালো। মেয়েটা এই রান্না শেখার জন্য অনেক কষ্ট করেছে এই 2 দিনে। ও, কি রে আব্বু, খাওয়া ছেড়ে উঠে যাচ্ছিস যে? খাওয়া শেষ করে যা। না আম্মু, আমার খাওয়া শেষ। পেট ভরে গেছে আমার, তোমরা খাও। আমি একটু বাইরে গেলাম। এই বলে খাবার টেবিল থেকে উঠে গেল। তবে আসার সময় আরচোখ একটু সাফার দিকে তাকিয়ে দেখলো মেয়েটার মাথা নিচু করে খাবারগুলো শুধু হাত দিয়ে নেড়েই যাচ্ছে, মুখে তুলছে না। এসব কিছু আর না লক্ষ্য করে শাকিল সোজা বাইক নিয়ে কলেজে চলে এলো মনটা ভালো করার জন্য। যদিও বা ওর বিয়ের জন্য কলেজ থেকে 10 দিনের ছুটি নেওয়া ছিল, কিন্তু তারপরও বাসা ভালো না লাগার কারণে চলে এলো। শাকিল ক্যাম্পাসে বসে একজনের সাথে কথা বলছে, হঠাৎ করে ওর ফোনটা বেজে উঠলো। ফোনটা বের করে হাতে নিয়ে দেখি ওর আম্মু ওকে ফোন করেছে। তাই সাথে সাথে ফোন রিসিভ করলো শাকিল। এই, তুই এখন কোথায় আব্বু? আম্মু, কলেজে আছি। কিন্তু কেন? তুই এক্ষুনি ডাক্তারকে নিয়ে বাসায় আয়। বৌমা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, এখনো জ্ঞান ফেরেনি। তুই তাড়াতাড়ি করে আয়।
জি আম্মু, আমি এখনই আসছি। আম্মুর কথা শুনে শাকিলের যেন তখন মাথায় আকাশ ভেঙে পড়ল। মনে মনে ভাবতে লাগলো, সকালের ব্যবহারের জন্য মেয়েটা আবার জেদের বসে কিছু করে বসলো না তো? ওর মাথায় তখন আর কিছু কাজ করছিল না। সে আর কলেজে না থেকে সোজা বাসায় চলে আসে। তবে আসার সময় একজন ডাক্তারকেও সাথে করে নিয়ে আসে। ডাক্তার এসে সাফাকে চেক আপ করতে লাগলো। এদিকে শাকিলের তো তখন চিন্তায় মাথায় কাজ করছিল না। চেক আপ শেষে ডাক্তার শাকিলকে বললেন, ডাক্তার সাহেব, কি অবস্থা সাফার? ওর কিছু হয়নি তো? সেটা পরে বলছি, আগে বাইরে গিয়ে কিছু মিষ্টি কিনে নিয়ে আসুন তো। মানে কি আবোল তাবোল বলছেন আপনি ডাক্তার? আমার বৌমা অজ্ঞান হয়ে পড়ে আছে আর আপনি মিষ্টি আনতে বলছেন? আরে সেই জন্যই তো মিষ্টি আনতে বলছি। মানে কি বলতে চাইছেন আপনি? মানে হলো আপনাদের রোগীর কিছুই হয়নি, রোগী একদম সুস্থ আছে। আর মিষ্টি এজন্যই আনতে বলছি যে আপনাদের মাঝে আরেকটা নতুন অতিথি আসতে চলেছে। আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনি বাবা হতে চলেছেন। সত্যি? জি, একদম সত্যি। সব ঠিক আছে, কিন্তু আমার বৌমার এখনো জ্ঞান ফিরল না। চিন্তা করবেন না, আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই রোগীর জ্ঞান ফিরে আসবে। চলুন ডাক্তার সাহেব, আপনাকে পৌঁছে দিয়ে আসি। চলুন। শাকিল অনেক খুশি মনে ডাক্তারকে পৌঁছে দিয়ে গেল। এদিকে সাফার কাছে শাকিলের আম্মু বসে বসে সাফার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন, কারণ তিনি তাদের ব্যাপারে সব কিছু জানতেন। তাই ডাক্তার তখন বলল সাফা প্রেগনেন্ট। তখন তিনি কোনো অবাক হননি। তিনি জানতেন সাফার পেটে বাচ্চা তার ছেলে শাকিলের। বরং তিনি অনেক খুশি হয়েছেন। এদিকে শাকিলের তখন মনে খুশিতে খেকে ও বাবা হতে চলছে, এটা ভাবতে ওর মন খুশিতে ভরে যাচ্ছে। কিন্তু হঠাৎ পাবে বাসায় আবার আম্মু সাপাকে খারাপ কিছু ভাবেনি তো? কারণ ওর আর সাপার আগের সব কথা তো তারা কেউ জানে না। সে আর বাইরে না থেকে সোজা বাসায় এসে ওর আম্মুর কাছে চলে যায়। গিয়ে দেখে আম্মু সাপার মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিয়েছে। আম্মু, তোমাকে কিছু বলার ছিল সাফার ব্যাপারটা নিয়ে। আমি জানি তুই কি বলবি। এটাই বলবি তো যে সাপার বিয়ে হওয়ার 2 দিন না হতেই ও কি করে মা হতে চললো? এটাই তো নাকি? জি এটাই। থাক, আর বলতে হবে না। আমি সব জানি। সাপা আমাকে সব কিছু খুলে বলেছে। পাগল ছেলে একটা। এটাকে নিয়ে অযথা এত চিন্তা করার কোনো দরকার নেই। এখন থেকে আমার সাপা মামনির অনেক খেয়াল রাখবি। দেখবি ওর যেন কোনো কষ্ট না হয়, কারণ ওর কষ্ট হলে আমার দাদু ভাইয়েরও কষ্ট হবে। তাই ভালো করে খেয়াল রাখবি ওর। এখন ওর পাশে এসে বস। আমি এখন যাই, কিছু কাজ বাকি আছে আমার। এই বলে তিনি শাকিলকে সাপার কাছে রেখে চলে গেলেন। এদিকে শাকিল তো ওর আম্মুর কথা শুনে পুরোই অবাক। সে মনে মনে বলছে, কি ফাজিল মেয়ে, সব কিছু নিজের শাশুড়ি মাকে বলে দিয়েছে। শাকিল শুধু সাপার কাছে বসতে যাবে, ঠিক তখনই দেখে সাপার চোখ খুলছে, মানে ওর জ্ঞান ফিরছে। তাই ওর আর কাছে না গিয়ে একটু দূরে দাঁড়িয়ে রইল। এদিকে সাপার চোখ খুলে শাকিলকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে বিছানা থেকে শুধু উঠতে যাবে। এই কি করছো? তুমি বিছানা থেকে উঠছো কেন? চুপচাপ শুয়ে থাকো। আমি ঠিক আছি। আসলে তখন মাথাটা হঠাৎ করে ঘুরতে থাকে, ফলে সেই সময় মাথা ঘুরে পড়ে যায়। কিন্তু এখন আমি ঠিক আছি। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তখন তো আমার উপর রাগ করে কিছু না খেয়ে চলে গেলে। সাপা শুধু উঠতে যাবে, ঠিক সেই সময় শাকিল সাপাকে উঠতে না দিয়ে আবার শুয়ে দেয়। তারপর, একদম বেশি কথা বলবে না, এখানে চুপচাপ শুয়ে থাকো। আর আমার খাওয়া নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। এখন নিজের দিকে একটু বেশি করে খেয়াল রাখবে, যাতে আমার মামুনির কোনো কষ্ট না হয়। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমার সাথে আবার মামুনির কি সম্পর্ক? আমার নিজের দিকে খেয়াল রাখার সাথে মামুনির আবার কিসের সম্পর্ক? আরে ধুর, আমি এই মামুনির কথা বলছি নাকি? আমি তো তোমার পেটে আমার যে মামুনি বড় হচ্ছে তার কথা বলছি। মানে কিছুই না। তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন আমি ডাক্তার নিয়ে আসি, আর ডাক্তার তোমার সব পরীক্ষা করে বলে যে তুমি প্রেগনেন্ট, তুমি মা হতে চলেছো আর আমি বাবা। সত্যি? খুশি হয়ে কান্না করতে করতে, সত্যি। এবার চুপচাপ শুয়ে থাকো। আর শোনো, আমি খাবার নিয়ে আসছি। সকাল থেকে তো মনে হয় কিছুই খাওয়া হয়নি।
সাফা আর কিছু বলল না। এদিকে শাকিলও চলে গেল খাবার আনার জন্য। শাকিলকে এমনভাবে দেখে সাফার মনটা অনেক খুশি হয়ে যায়। সে ভাবে, শাকিল, তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছো? কিন্তু হঠাৎ করে আবার এটা ভেবে মন খারাপ হয়ে যায় যে শাকিল এত সব কিছু করছে শুধু বাচ্চাটার জন্য। ও না এলে হয়তো আমার সাথে এত ভালো ব্যবহার করতো না। এসব কথা ভাবতেই সাফার মনটা খারাপ হয়ে যায়। এদিকে এর মধ্যে শাকিল একটা ভাতের প্লেট নিয়ে হাজির। প্লেটটা নিয়ে এসে সাফার কাছে গিয়ে বসলো। তারপর কি যেন ভেবে নিজে হাতে খাইয়ে দেওয়ার জন্য সাফার সামনে খাবার তুলে ধরলো। নাও হা করো, আমি খাইয়ে দিচ্ছি। এখন থেকে আমি রোজ তোমাকে খাইয়ে দিব। এই তুমি কাঁদছো কেন? ভুলেও আর কোনোদিন কাঁদবে না, নইলে আমার ছোট মামুনিটা কষ্ট পাবে। এই বলে সাফার চোখে পানিগুলো মুছে দিল। এদিকে এবার সাফার নিজেকে ধরে রাখতে পারল না। জোরে জোরে কাঁদতে কাঁদতে শাকিলকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর বলতে থাকে, প্লিজ এবার তুমি ক্ষমা করে দাও। আমি আর তোমার অবহেলা নিতে পারছি না। প্লিজ, আমি তোমাকে কথা দিচ্ছি, জীবনে আর কোনোদিনও তোমার কোনো কথার অবাধ্য হব না। সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। তুমি যেভাবে বলবে সেভাবে চলবো। কিন্তু তাও তুমি আমাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখো না। তুমি যখন আমাকে দূরে সরিয়ে রাখো তখন না অনেক কষ্ট হয়। মনে হয় নিজেকে শেষ করে দিই। চুপ, এই কথা আর ভুলেও মুখে আনবে না। তুমি বোঝো না আমি তোমাকে কতখানি ভালোবাসি। তোমাকে দূরে সরিয়ে রেখে কি আমি সুখী ছিলাম মনে করেছো? না, আমিও সুখী ছিলাম না। আর কিসের ক্ষমার কথা বলছো তুমি? সেটা তো তোমায় আমি অনেক দিন আগেই করে দিয়েছি। এই কদিন তো শুধু তোমার সাথে শয়তানি করেছি, তাছাড়া আর কিছুই না। এখন চুপচাপ খাওয়া শেষ করো। কথাটা শেষ করার আগেই শাকিল ওর মুখ চেপে ধরলো আর চোখে পানি ঝরাতে থাকে। ওকে খাইয়ে দিয়ে নিজে কিছু খেয়ে আবার ওকে ঘুম পড়িয়ে দেয়। তারপর আবার একটু দরকারে বাইরে চলে আসে শাকিল। কাজ শেষ করে যখন বাসায় যায় তখন ওর মাথাটা অনেক গরম হয়ে যায় সাপাকে দেখে। বাসায় গিয়ে দেখে সাপা বিছানায় শুয়ে নেই। পুরো বাড়ি খুঁজে দেখে ও ছাদে শাকিলের সকালের রাখা কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিচ্ছে। এই তোমাকে না বললাম চুপচাপ শুয়ে থাকতে? তাহলে তুমি শুয়ে না থেকে উঠে এসেছো কেন? আর তোমাকে এইসব কে করতে বলছে? জানো না এইসব করলে তোমারও আমাদের বেবির অনেক কষ্ট হবে? এই বলে সাপা হাত থেকে কাপড়ের বালতিটা কেড়ে নিল। আসলে আমি তো এখন অসুস্থ, আর রুমে একা একা শুয়ে থাকতেও ভালো লাগছিল না। তাই ভাবলাম শুয়ে না থেকে একটু কাজ করি। হয়েছে, অনেক কাজ করেছো। এখন চুপচাপ নিচে যাও, এগুলো আমি দেখছি। আরে এগুলো আমাকে দাও, আমি পারবো। এসব মেয়েদের কাজ। তোমাকে বেশি কথা বলতে বলেছি আমি? যা বলছি চুপচাপ তা শোনো। এত কথা বলো কেন তুমি? যাও নিচে যাও। যাচ্ছি। খাটাস একটা। এই তুমি কিছু বললা? কই কিছু বলিনি তো। তুমি মনে হয় বেশি শুনতে পাচ্ছ। না, আমি ভাবলাম তুমি আমাকে মনে হয় মনে মনে গালাগালির মতো কিছু একটা বললে। কি যে বলো, আমি আবার তোমাকে গালিগালাজ কেন করতে যাব? আমি কি এই ধরনের মেয়ে নাকি যে নিজের স্বামীকে গালিগালাজ করব? হ্যাঁ, সেটা তো আমার খুব ভালো করেই জানা আছে তুমি কি ধরনের শয়তান মেয়ে। সারাক্ষণ যার মাথায় শয়তানি বুদ্ধি ভর করে বেড়ায় তার মুখে আবার রাম নাম। যাও নিচে যাও। যাচ্ছি তো। এভাবে ছাগলের মতো চিৎকার কেন করছো? আজ তো রাম ছাগলের মতো লাগছে। এই বলে সাথে সাথে সাপা ছাদ থেকে ফুর। এদিকে শাকিল সাপার এমন কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। মনে মনে বলে, অযথা মেয়েটাকে এতদিন কষ্ট দিলাম সামান্য একটা ভুলের জন্য। না, এখন থেকে আর ওকে কোনো কষ্ট দেব না। ওকে সারাক্ষণ হাসি খুশি রাখার চেষ্টা করব। নইলে ও যদি কষ্ট পায় তাহলে মা মেয়ে দুজনেই ক্ষতি হবে। আর আমি এদের কাউকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। রাতে সবাই একসাথে খেয়ে দিয়ে ঘুমাতে চলে যায়। সাপা বিছানায় না শুয়ে দাঁড়িয়ে। এদিকে শাকিল বালিশ নিয়ে প্রতিদিনের ন্যায় আজকে সবাই ঘুমাতে চলে গেল। সে সবাই শুয়ে পড়ার পর যখন দেখলো সাপা না শুয়ে দাঁড়িয়েছে তখন সে সাপাকে জিজ্ঞেস করলো কেন শুচ্ছে না। কি ব্যাপার, তুমি না শুয়ে দাঁড়িয়ে আছো কেন? যাও শুয়ে পড়ো। আমি বিছানায় ঘুমাবো না। কেন বিছানায় ঘুমোবে না কেন? তাহলে কোথায় ঘুমোবে শুনি? কেন? তুমি যেখানে শুয়ে আছো সেখানে। তুমি পাগল হয়ে গেছো নাকি? এখানে সোফায় আবার দুইজন ঘুমানো যায়? চুপচাপ গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ো। আমি এত কিছু বুঝি না।
হয় তুমি আমাকে তোমার সাথে সোফায় ঘুমোতে দেবে, না হয় তুমি আমার সাথে বিছানায় ঘুমাবে। এখন পুরোটাই তোমার উপর। ব্ল্যাকমেল করছো তাই তো? তোমার যেটা মনে হয় ভাবতে পারো। এখন বলো কি করবে, তাড়াতাড়ি করে বলো, আমার ঘুম পাচ্ছে ভীষণ। কি আর করব, চলো বিছানায় চলো। যে একটু বললাম যে তোমাকে ক্ষমা করে দিয়েছি, সে আবার আগের মতো গুন্ডামি শুরু করে দিলে। এই, তুমি কি আমায় কিছু বললে? না তো আমি আবার তোমাকে কি বলবো। আসো ঘুমোবে, আসো। শাকিল সাপাকে শুয়ে দিয়ে নিজেও বিছানায় এক পাশে শুয়ে পড়ল। ঘুমের মধ্যে মাঝরাতে হঠাৎ শাকিল বুকে ভারী কিছু একটা অনুভব করে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে সাপা ওর বুকে মাথা দিয়ে বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। শাকিল ওকে নিজের বুকের কাছ থেকে সরানোর জন্য যে একটু ওকে ছাড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই সাপা আরও বেশি করে শাকিলকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরল। এমনভাবে ধরল যেন ছুটাতে না পারে। শাকিল আর ওকে না সরে এক নজরে সাপার দিকে চেয়ে থাকলো। সকালে হঠাৎ করে শাকিলের কানে ব্যথা হওয়ার কারণে সে লাফিয়ে বিছানা থেকে উঠে যায়। আর এদিকে শাকিলকে এভাবে চিৎকার দিয়ে উঠতে দেখে সাপার হাসি থামার নামই নেই। এটা কি হলো? তুমি আমার কানে কামড় কেন দিলে? বারে, কামড় দেবো না তো কি করব? আমি সে কখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি, আর তুমি এখনো মরার মতো ঘুমাবে? তাই বলে কানে কামড় দিতে হবে? রাক্ষসী মেয়ে। এই, কি বললা? আবার বলো তো শুনি। কই কি বললাম? কিছু বলিনি তো। এখন বলো আমাকে এত সকাল সকাল ঘুম থেকে জাগানোর কারণ কি? কারণ আবার কি? আমার ক্ষুধা লাগছে, তাই তোমাকে ডাকলাম। কারণ তুমি তো নিজেই কালকে বললে যে আমি যেন আর কোনো কাজ না করি। তাহলে অযথা এত কষ্ট করে কেন খেতে যাব বলো, তুমি থাকতে? সাপার কথা শুনে শাকিলের মুখ হা হয়ে গেল। ওর কথা শুনে ওর ইচ্ছা করছে এখন নিজেরই মাথার সব চুলগুলো ছিঁড়ে ফেলতে, কিন্তু সেটা করে। আপনি বসুন, আমি এখনই আপনার জন্য খাবার নিয়ে আসছি। হুম, যাও, তাড়াতাড়ি করে নিয়ে আসবা। ঠিক আছে। আচ্ছা একটা কথা, আপনি কি জানেন আপনি কেমন মেয়ে? হ্যাঁ, কেন জানবো না? সবাই বলে আমি অনেক ভালো ও মিষ্টি মেয়ে। হ্যাঁ, আর বলতে এমন মিষ্টি মেয়ে যে যে খাবে তার ডায়াবেটিস ধরে যাবে। আচ্ছা তুমি বসে থাকো, আমি ফ্রেশ হয়ে এসে তোমার জন্য খাবার নিয়ে আসছি। খাবার নিয়ে আসে। নাও হা করো। হুম। হা করে খেতে শুরু করে। এই খাবারটা তখন নিজে নিজে খেলে কি ক্ষতি হতো শুনি? ক্ষতি আবার কি হলো? কোনো ক্ষতি হতো না তো। আমি চাইলে নিজেই খেতে পারতাম, কিন্তু ভাবলাম এত কষ্ট করে কেন নিজের হাতে খেতে যাব। তার চাইতে বরং তোমাকে ডাকি, কারণ তুমিই আছো আমার পার্সোনাল পেয়ে। সেটাই তো। বজ্জাত মেয়ে কোথাকার। তুমি কি আমাকে বলছো? না তো, আমি আবার কি বলতে যাব। তুমি খাও, আরাম করে খাও। হুম। তারপর ওকে ভালো করে খাইয়ে দিল। পরে নিজেও হালকা কিছু খেয়ে নিল। তারপর খেয়ে দিয়ে যখন কলেজে যাবে ঠিক তখনই। এই, কোথায় যাচ্ছো? দেখতেই তো পাচ্ছ কলেজ যাচ্ছি। শোনো না, আমারও না এখন কলেজে যেতে খুব ইচ্ছে করছে। আমিও যাব তোমার সাথে। না, তুমি এখন কোথাও যাবে না। চুপচাপ বাসায় আম্মুর সাথে থাকবে। যাই না প্লিজ, শুধু আজকে যাব। আমার কলেজে কিছু দরকারি কাজ পড়ে আছে, প্লিজ। কোনো কিন্তু নয়। তুমি আমাকে নিয়ে যাবে কি না সেটা বলো। আর যদি না নিয়ে যাও, আমি একাই আম্মুকে বলে চলে যাব। বুঝেছি। এখনো তোমার জেদগুলো কমেনি। আসো তোমাকে নিয়ে যাচ্ছি। ওয়াও, সত্যি? মুয়া! এটা কি হলো? কোনটা? একটু আগে তুমি আমার সাথে যেটা করলে। কই, একটু আগে আমি আবার তোমার সাথে কি করলাম? আরে এটা। হুম, তো কি সেটা? যাও তো, অযথা কথা না বাড়িয়ে কলেজে যাও। চলো। কিছুক্ষণ পর। এই, তুমি কি বাইক চালাচ্ছ নাকি ঠেলা গাড়ি শুনি? কেন, বাইক চালাচ্ছি। এটা বাইক? আমি তো মনে করছিলাম কোনো ঠেলা গাড়িতে বসে আছি আমি। মানে কি বলতে চাইছো তুমি শুনি? মানে কিছুই না। বাইকটা আরো জোরে চালাতে পারো না? আরে আমি তো তোমার জন্যই আস্তে চালাচ্ছি, যাতে তোমার কোনো প্রবলেম না হয়। নিকুচি করেছি আমার প্রবলেমের। তুমি জোরে চালাবে নাকি আমি বাইক থেকে নেমে যাব, কোনটা? আচ্ছা ঠিক আছে, আমি জোরে চালাচ্ছি।
তুমি একটু শক্ত করে বসো। আরে কি হলো, তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরলে কেন? বারে, তুমি তো বললে শক্ত করে বসতে, তাই তো তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি আমি, যেন পড়ে না যাই। সেটা তো বুঝলাম, তাই বলে এত শক্ত করে জড়িয়ে ধরতে হবে? হয়েছে, অনেক কথা বলেছ, এখন ভালো করে বাইক চালাও। হুম, বাজে মেয়ে। শাকিল আর কিছু না বলে সোজা সাপাকে নিয়ে কলেজে চলে এলো। তারপর বাইকটি নিয়ে সোজা ক্যাম্পাসে সাপাকে নামিয়ে দিয়ে পার্কিং করতে গেল। এদিকে তখন পুরো কলেজ তাদের দুজনের দিকে তাকিয়েছিল। সবাই অবাক, সাপার মতো একটা মেয়ে শাড়ি পরে কলেজে এসেছে, তাও আবার শাকিলের সাথে। এই কি হলো, চলো ক্লাসে যাই। তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। ওকে, ভালো করে দেখে শুনে এসো। আচ্ছা ঠিক আছে। শাকিল আর কিছু না বলে ক্লাসে চলে গেল। কিন্তু ক্লাসে একা একা বসে থাকতে ওর ঠিক ভালো লাগছিল না। তাই ক্লাস শেষ না করে সে বাইরে চলে এলো। আর বাইরে বের হয়ে যা দেখলো সেটা দেখে শাকিলের মাথা নষ্ট। সে দেখে সাপা ক্যাম্পাসে প্রায় অনেকগুলো মেয়েকে কান ধরে দাঁড় করে রেখেছে, যেগুলো মেয়ে শাকিলের সাথে কথা বলছিল, শাকিলকে প্রপোজ করেছিল। সেসব মেয়েদের সে এমন শাস্তি দিয়েছে, এসব দেখে তো শাকিলের গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার অবস্থা। সে মনে মনে বলে এই জন্য গুন্ডিটা আজকে কলেজে আসার জন্য পাগল হয়ে যাচ্ছিল। এখানে এসব কি হচ্ছে সাফা? কি আবার, দেখতেই তো পাচ্ছ। সেটাই তো বলছি, এসবের মানে কি? মানে খুব সোজা, এরা তোমার সাথে লাইন মারতে কেন চেয়েছিল? আর এদের সাহস কি করে হয় তোমাকে ভালোবাসার কথা বলার, তাও আবার আমার স্বামীকে? তাই এদের উচিত শিক্ষা দিয়েছি, যেন আজকের পর থেকে তোমার ধারের কাছেও না আসে। কিন্তু তাই বলে এইভাবে না, তুমি কাজটা একদম ঠিক করছো না। এই, তুই চুপ থাক। এহ, এদের জন্য দরদ একদম উপচে পড়ছে, তাই না? আজব, আমি কি তা বললাম নাকি? তুই যদি আর একটা কথা বলিস না, তাহলে তোকেও এদের সাথে কান ধরে দাঁড় করিয়ে দেব। তাই বেশি কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাক। এই, এবার তোমরা সবাই বলো, এতক্ষণ ধরে তোমাদের আমি যা শিখালাম তা কি মনে আছে? যদি মনে থাকে তাহলে সবাই একসাথে বলো তো, আমি কি বলেছিলাম এতক্ষণ? এই তোমরা সবাই কিসের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। জি ভাইয়া, সাফা ভাবি এতক্ষণ ধরে এটাই শিখিয়েছে যে আপনি আমাদের আপন বড় ভাই, তাই আজকের পর থেকে যেন আপনাকে ভাইয়া ভাইয়া বলে ডাকি। আর যদি আপনাকে ভাইয়া বলে না ডাকি তাহলে আমাদের নাকি আস্ত জিন্দা খেয়ে ফেলবে সাফা ভাবি। ওদের কথা শুনে শাকিল তো পুরো হা হয়ে গেল, মনে মনে বলে কি বাজে মেরে বাবা, কলেজের সব মেয়েকে আমার বোন বানিয়ে দিল। এরা না তোমার বান্ধবী হয়? তাহলে এরা তোমাকে ভাবি কেন বলবে? হ্যাঁ, বান্ধবী হোক আর যাই হোক, এদের আমি এখন আর চিনি না। যে আমার জিনিসের দিকে নজর দেবে তাকে আমি কোনো ছাড় দেব না। আর কি সব পাগলের মতো কথা বলো? এরা সবাই তোমার বোন হলে তুমি এদের বড় ভাই না? তুমি যদি এদের ভাই হও তাহলে তো আমি ওদের ভাবি হব। এখন এসব কথা বাদ দাও, চলো বাসায় যাব। হুম। তাহলে তোমরা সবাই ভালো থেকো আমার ননদেরা। আর যে কথাগুলো বললাম সেই কথাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নিও, না হলে আর একদিন এসে আবার ভালো করে বুঝিয়ে দিব, কেমন? আসি, ভালো থেকো তোমরা সবাই। এই বলে শাকিলকে নিয়ে সোজা বাইরে চলে এলো সাফা। তারপর সোজা বাসায় এসে শাকিল সাফাকে কিছু না বলে সোজা রুমে গিয়ে শুয়ে পড়ে। অনেক ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ে। কিন্তু হঠাৎ করে বুকে কিছু হাড়ি চাপা লাগার কারণে ওর ঘুম ভেঙে যায়। চোখ খুলে তাকিয়ে দেখে সাফা ওর বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। কি বাজে মেয়ে, পুরো কলেজের সবাইকে হয়রানি করিয়ে এখন শান্তিতে বাচ্চাদের মতো করে ঘুমোচ্ছে। শাকিল অপলকভাবে সাপার দিকে চেয়ে থাকে, মনে মনে ভাবে। শাকিল হঠাৎ কি যেন ভেবে সাপার কপালে একটা ভালোবাসার পর শেখে দেয়। এতে সাপা আরও শাকিলকে ঘুমের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে। শাকিল ধীরে ধীরে সাপার মাথায় চুলে বিলি কেটে দিতে দিতে সাপার দিকে তাকিয়ে থাকে। এদিকে হঠাৎ করে সাপার ঘুম ভেঙে যায়। সে তাকিয়ে দেখে শাকিল ওর দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। এটা দেখে সাপা কিছুটা লজ্জা পায়। এই, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? পলকহীনভাবে তখনও তাকিয়ে আছে, হালকা ধাক্কা দিয়ে। এই, কি হলো, কথা বলছো না কেন? প্রথমত করতে করতে বলে, কিছু বললে তুমি? বললাম। তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে কেন ছিলে তখন?
কই না তো, আমি আবার তোমার দিকে কখন তাকালাম? বিছানা থেকে উঠতে উঠতে। এই একদম মিথ্যা কথা বলবা না, আমার সাথে বলে দিলাম। আমি দেখেছিলাম তুমি আমার দিকে চেয়েছিলে। ছিলাম তো কি হয়েছে, চেয়ে থাকতেই পারি, এতে আবার বলার কি আছে আজব? এই কোথায় যাও এখন? আমার না খুব খিদে পেয়েছে। যাও তো, আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসো। আমার এখন নুডলস খেতে ইচ্ছে করছে খুব। পারবো না আমি। আমাকে কি তুমি তোমার কাজের লোক পেয়েছো নাকি, যে যখন যেটা বলবে তখন সেটাই করতে হবে? তুমি এইভাবে কেন বলছো? আচ্ছা যাও, তোমাকে করতে হবে না, আমি নিজেই করতে পারবো। তখন আবার বলো না আমি তোমার কথা শুনিনি। হয়েছে, থাক, তোমাকে আর উঠতে হবে না, আমিই করে আনছি, তুমি শুয়ে থাকো। তো যাও, এখানে দাঁড়িয়ে কি করছো? শোনো, একটু তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আসবা, আমার খুব খিদে পেয়েছে। হুম। শাকিল চলে গেল রান্না করে সবার জন্য নুডলস রান্না করার জন্য। সে চাইলেই তার আম্মুকে বলে নুডলসটা রান্না করে নিতে পারতো, কিন্তু সে না করে সে নিজেই করতে লাগলো। এদিকে সাবা শাকিলকে রান্না করে ফাটিয়ে হাসতে হাসতে পুরো শেষ। সে মনে মনে বলে, চান্দু আমাকে অনেক জ্বালিয়েছো, এবার তোমার পালা। শাকিল রান্না শেষ করে সাপাকে আবার নিজেদের খাইয়ে দিল। তারপর বাইরে আম্মুর সাথে কথা বলতে চলে গেল। রাতে সবাই একসাথে খেয়ে দিয়ে ঘুমাতে গেল। ঠিক তখনই ঘটল আরেক বিপত্তি। শাকিল রুমে গিয়ে বিছানায় দেখে বালিশ মাত্র একটা, আর তার সেই প্রাণপ্রিয় কোলবালিশটাও নেই। কিছুক্ষণ পর সাপা রুমে এলে। এখানকার বালিশগুলো কোথায়, আর আমার কোল বালিশটাও কোথায়? সেগুলো আম্মু নিয়ে গেছে। আম্মু নিয়ে গেছে মানে? আমি ওগুলো আম্মুর রুমে দিয়ে এসেছি। কিন্তু কেন? এখন আমি কোথায় মাথা দিব, আর আমার কোল বালিশ ছাড়া ঘুম আসে না। যাও, এখনই ওগুলো নিয়ে আসো। বললেই হলো, কোলবালিশ ছাড়া ঘুম আসে না। শোনো, এখানে আমার রুমে কোনো কোলবালিশের জায়গা হবে না। আর ঘুমানোর জন্য বালিশ একজনের জন্য সাধারণত একটাই লাগে। একটা লাগে মানে? তুমি মাথায় কি দিবে তাহলে? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, এখন চুপচাপ শুয়ে পড়ো। আমারও অনেক ঘুম পাচ্ছে। তো শুয়ে পড়ো আমার সাথে, তোমার কি সাথ? আমি একটু পরে ঘুমাবো। এই তুমি বিছানায় যাবে নাকি আমি আম্মুকে ডাকবো, কোনটা? ডাকো, আমি ভয় পাই নাকি? ও মা, তাই? তুমি আম্মুকে ভয় পাও না? তাহলে ঠিক আছে, আমি আম্মুকে ডাকছি। তিনি আসলে আমি বলবো তুমি আমার সাথে ঘুমাতে চাচ্ছ না, আমাকে এখনো ক্ষমা করে দাওনি, আর আমার সাথে তুমি নাকি থাকতে পারবে না। এই থামো থামো, এগুলো আমি কখন বললাম? এইসব কথাই তো তুমি মিথ্যা বলছো। সেটা আমার ব্যাপার। এখন তুমি বিছানায় না ঘুমালে আমি কিন্তু এক্ষুনি আম্মুকে ডাকবো। আম্মু! এই কি করছো? যাচ্ছি তো। কেন? কোথায় গেল তোমার সাহসিকতা? এখন দেখাও। তোমার মতো গুন্ডির সাথে কি আর পারা যায়? আজ তো গুন্ডি মেয়ে একটা। ওগো, আমাকে কি তুমি কিছু বলছো? কই না তো। শাকিল আর কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লো, কিন্তু ওর কোলবালিশের কিছুতেই ঘুম আসছে না। কিছুক্ষণ পর দেখলো সাপা ঘুমাতে আসছে। সাপা বিছানায় এসে দেখে শাকিল চোখ বন্ধ করে শুয়ে আছে। সাপা আর কিছু না বলে সোজা শাকিলের বুকে মাথা রাখে। এই তুমি কি করছো? আমার বুকে কেন মাথা রাখছো? সরো আমার বুক থেকে। এই একদম বেশি কথা বলবে না, নয়তো এক্ষুনি আম্মুকে ডাকবো। চুপচাপ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকো। তাই বলে তুমি আমার বুকে? দাঁড়াও, আম্মুকে ডাকছি। ব্ল্যাকমেল? থাক, আর ডাকতে হবে না। এবার শক্ত করে জড়িয়ে ধরো। শাকিল সাবাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। এতে যে ওর খারাপ লাগছে তা কিন্তু না, বরং ওর অনেক ভালোই লাগছে। মনে মনে বলছে, যাক, পাগলিটাকে অনেকদিন পর আমার এই বুকে পেলাম। এইভাবে শুয়ে থাকতে থাকতে একসময় শাকিলের চোখের কোণে ঘুম চলে আসে। কিন্তু হঠাৎ আবার কারো কান্না আওয়াজ শুনে ওর ঘুম ভেঙে যায়। পাশে চেয়ে দেখে সাবা বাচ্চাদের মতো করে কাঁদছে। এই কি হলো, আবার বাচ্চাদের মতো করে কাঁদছো কেন? আরে বাবা, বলো না কাঁদছো কেন? আমার না এখন খুব খেতে ইচ্ছে করছে। কি খেতে ইচ্ছে করছে? এই মাত্র না খেয়ে আসলাম। আরে আমি কি সেই খাবারের কথা বলছি নাকি? তাহলে কিসের কথা বলছো তুমি? আমার এখন চুমু খেতে ইচ্ছে করছে। কি? তোমার এখন চুমু খেতে ইচ্ছে করছে? তোমার মাথা ঠিক আছে তো? এই তুমি আমাকে এখন একটা চুমু দেবে নাকি আমি কান্না করতে করতে আম্মুকে ডাকবো, কোনটা?
তোমার যা খুশি তাই করতে পারো, কিন্তু আমি কিছুই করতে পারবো না। ওকে, তুমি দেবে না তো? ঠিক আছে, আমি আমারটা ঠিক নিয়ে নিচ্ছি। তুমি বললেই হলো। আর কিছু বলতে পারলো না, তার আগে সাপা ওর মুখে নিজের ঠোঁট দিয়ে বন্ধ করে দিয়েছে। এভাবে প্রায় 5 মিনিট মতো থাকার পর সাপা শাকিলকে ছেড়ে দেয়। তারপর দুজনেই হাঁপাতে থাকে। এদিকে শাকিলের তখন মনে হয়েছিল আরেকটু দেরি হলে সে হয়তো দম বন্ধ হয়ে মারাই যেত, কিন্তু ওর সাফার ঠোঁটগুলো সেই রকম মিষ্টি লেগেছে। মনে মনে ভাবছে আরেকবার পেলে খারাপ হয় না। বলছিলাম কি, যেটা আরেকটু আগে করলে সেটা কি আরেকবার করলে ভালো হয় না? না, হয় না। একটু আগেই না তুমি বললে তোমার এইসবের দরকার নেই, তাহলে এখন কেন আবার চাচ্ছ? যাও, এখন আর পারবো না। প্লিজ বাবু, শুধু আর একবার। না, হবে না। হুম। এবার শাকিল সাপার মুখ বন্ধ করে দিল। প্রথমে সাপা নিজেকে শাকিলের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করলেও শেষ আর কিছু বলল না। সে রাতে আবারও তারা হারিয়ে যায় ভালোবাসার অসীম সমুদ্রে। সকালবেলা সাপার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তাকে দেখে শাকিলের বুকের মাঝে সে শুয়ে আছে। শাকিল ওকে অনেক শক্ত করে জড়িয়ে দিয়ে ঘুমিয়ে আছে। শাকিলের দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ করে নিজেরও শাকিলের দিকে ভালো করে লক্ষ্য করে তাকায়, আর তাকাতে অনেক লজ্জা পায়। তাকে দেখে ওর ও শাকিলের কারো গায়ে কোনো কাপড় নেই, শুধু একটা চাদর গায়ে মোড়ানো ওদের। হঠাৎ করে সাপার রাতের ঘটনাগুলো মনে পড়ে যায়, তাই সে সেখানে না থেকে লজ্জায় অষ্টমে চলে যায়। ফ্রেশ হয়ে গোসল করে শাকিলকে ঘুম থেকে ডেকে তোলে। শাকিল ঘুম থেকে জেগে দেখে সাপা গোসল করেছে এবং একটা সুন্দর নীল শাড়ি পরে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। এটা দেখে শাকিলের হঠাৎ হঠাৎ করে ইচ্ছা হলো সাপাকে জড়িয়ে ধরার। যেইভাবে সেই কাজ, গিয়ে সোজা সাপাকে পিছন থেকে কোমর জড়িয়ে ধরলো। এই কি করছো? ছাড়ো বলছি। তোমাকে এখন ছাড়তে আমার ইচ্ছে হচ্ছে না। আরে দুষ্টুমি করো না তো, যাও ফ্রেশ হয়ে আসো, আমি নিচে গেলাম। ওকে, যাচ্ছি, কিন্তু তার আগে একটু মিষ্টি মুখ করা যাক। এই বলে সাপাকে নিজের দিকে ঘুরে শুধু কিস করতে যাবে। আরে আম্মু, কখন এলে তুমি? আম্মু? কোথায় আম্মু? সাপাকে সাথে সাথে ছেড়ে দিয়ে এদিকে সাপা ছাড়া পেয়ে সাথে সাথে নিচ দৌড়ে। তবে যাওয়ার আগে শাকিলকে জিভ বাগিয়ে ভেঙচি কেটে চলে গেল। শাকিল মনে মনে বলে, কি পাজি মেয়ে বাবা, আমাকে বোকা বানিয়ে দিল। ঠিক আছে, আমিও দেখে নেব পরে। শাকিল সকালে নাস্তা করে শুধু কলেজে যাওয়ার জন্য বের হবে, ঠিক সেই সময় সাপা ওর সামনে এসে দাঁড়ায়। শোনো, কলেজে যাচ্ছ যাও, কিন্তু তার আগে তোমায় কিছু জরুরি কথা বলি, সেগুলো অনেক মন দিয়ে শুনবে। বলো। কলেজে যাবে, কিন্তু ঠিক আবার আগের মতো করে, কোনো রকমের স্টাইল চলবে না। আর সবচেয়ে বড় কথা, ভুলেও যেন কলেজের কোনো মেয়ের সাথে কথা না বলো। কালকের কথাগুলো মনে আছে তো? যদি মনে না থাকে তাহলে আবার মনে করিয়ে দিচ্ছি। শোনো, বাসার বাহিরে মতো মেয়ে আছে, সবগুলোকে তোমার মা অথবা বোনের দৃষ্টিতে দেখবে। দরকার হলে কারোর দিকে তাকাবেই না। আর কিছু? যদি দেখি বা কারোর কাছে শুনি তুমি কোনো মেয়ের সাথে কথা বলেছ অথবা কোথাও বসে আড্ডা দিয়েছ, তাহলে তোমার যে কি হাল করব তা তুমি নিজেও বুঝতে পারবে না। আর কিছু? আছে তো। আর হলো, এই দাঁড়াও দাঁড়াও, তুমি শুধু কেন করছো শুনি? তোমার নাকে কি হয়েছে? কোথায় কি হয়েছে? কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে তুমি কিভাবে দেখতে পাবে? আমার কাছে আসো, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। সাপা শাকিলের কাছে আসতেই শাকিল ওকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর, এবার কোথায় যাবে সোনা? আমি তো এবার আর তোমাকে ছাড়ছি না। সকলের প্রতিশোধটা এখন তুলে নিব। এই প্লিজ এমন করো না। দেখো, তখনকার জন্য অনেক সরি। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এমন করব না। না না, এত বড় সুযোগ কি করে হাতছাড়া করি বলো? নো ছাড়াছাড়ি। দেখো, তুমি যদি এখন আমায় না ছাড়ো, আমি কিন্তু আম্মুকে ডাকবো, বলে দিলাম। ওকে, ডাকো, আমি কি না করেছি? ঠিক আছে আম্মু। আর কথা বলতে পারলো না, তার আগের ওর মুখ বন্ধ করে দিয়েছে শাকিল। প্রায় 3 মিনিট পর সাপাকে ছাড়লো। ওকে ছেড়ে দেওয়ার সাথে সাথে শাকিল দৌড়ে কলেজের দিকে চলে যায়। এদিকে সাপা শাকিলের এমন কাণ্ড দেখে হেসে হেসে পাগল পেরায়। এভাবে ওদের ভালোবাসা দুষ্টামি দিয়ে দিনগুলো কাটতে লাগলো। সাপা এখন সারাক্ষণ শাকিলের সাথে দুষ্টামি করে, ওকে এই বলে সেই বলে আম্মু ভয় দেখে ব্ল্যাকমেল করে।
তবে এদিকে শাকিল যে বসে থাকে তা কিন্তু না, সেই সুযোগ পেলে ছাড় দেয় না। এইরকম করতে করতে কেটে গেল অনেক দিন। এখন সাফার ডেলিভারির সময় হয়ে গেছে। এইরকমই একদিন রাত্রিবেলা সাফা শাকিলের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ করে সাফা ছটপট করতে থাকে। শাকিল সাফাকে এমন করতে দেখে অনেক ভয় পেয়ে যায়। এই সাফা, তোমার কি হয়েছে? তুমি এমন কেন করছো? নিশ্চুপ হয়ে শুধু কাঁদছে আর ছটফট করছে। এই কি হলো, তুমি এমন কেন করছো? এবার আগের মতোই কেঁদে যাচ্ছে। সাপাকে এমন করতে দেখে শাকিল ওর আম্মু আব্বুকে ডাকে। তারা এলে সাপাকে নিয়ে সাথে সাথে হাসপাতালে নিয়ে চলে আসে। এখন শাকিল আর তার আব্বু আম্মু সাপার বাবা সবাই হাসপাতালে বসে আছে। কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলে এখানে রোগীর স্বামী কে আছে? জি, আমি আছি। সাফা এখন কেমন আছে ডাক্তার? দেখুন, রোগীর অবস্থা খুব একটা বেশি ভালো না। আমি যদি এখানে রোগীকে বাঁচাতে যাই তাহলে পেটের বাচ্চাটা হারাতে হবে। এক কথা, আমরা মা সন্তান দুজনের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবো। এখন আপনারাই বলুন, আপনারা কাকে বাঁচাবেন? ডাক্তারের কথা শুনে শাকিল দুম করে সেখানে বসে পড়ল। ওর তখন মনে হচ্ছিল কেউ ওর পায়ের কাছ থেকে মাটি কিনে নিয়েছে। সমানে ওর চোখে পানি ঝরতে লাগলো। দেখুন ডাক্তার সাহেব, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব। আপনি চাইলে আমি আমার জীবনটাও দিয়ে দিব, কিন্তু প্লিজ আপনি মা ও সন্তান দুইজনকেই বাঁচান প্লিজ ডাক্তার, প্লিজ। এই বলে শাকিল ডাক্তারের হাত জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব দুজনকেই বাঁচানোর। আপনি নিজেকে শক্ত করুন। এই বলে ডাক্তার আবার ভিতরে চলে গেল। এই বাবাই, তুমি ওইদিকে কেন চাপছো? আমার দিকে এসো। এই না, তুমি আমার দিকেই থাকবে, একদম ওদিকে চাপবে না। বাবাই কি হলো? আমার দিকে চাপো। এই একদম না, তুমি যদি এখন একটু নড়েছো তাহলে দেখবে আমি তোমার কি হাল করি। আও মু। সাপার কথা শুনে হিয়া রাগের মাথা শাকিলের গালে কামড় বসিয়ে দিয়েছে। ও আপনারা বুঝলেন না তো যে এই হিয়াকে? হিয়া হচ্ছে শাকিলের মেয়ে। সেদিন ডাক্তারদের অনেকক্ষণ চেষ্টা করার পর মামের দুইজনকেই বাঁচানো সম্ভব হয়েছে। আল্লাহর রহমতে তা দুইজনই সেদিন বেঁচে যায়। আর তাদের মেয়ের নাম রাখা হয় হিয়া, সাম্মি ইসলাম হিয়া। হিয়ার বয়স এখন 5 বছর। সে ওর বাবাকে অনেক ভালোবাসে, তবে সে ওর সাপার মতো অনেক জেদি। যখন যেটা জেদ করে সেটা পেয়েই ছাড়ে। ওর সবচেয়ে প্রিয় জিনিসের মধ্যে হচ্ছে ওর বাবা মানে শাকিল। যদি কোনো বাচ্চাকে ওর বাবার সাথে দেখেছে বা কোনো বাচ্চা যদি শাকিলের কোলে উঠেছে তাহলে সেই সব বাচ্চাদের 12টা বাজিয়ে ছেড়ে দেয়। ওর মতে ওর বাবাই শুধু ওর নিজের, ওর বাবাকে কারোই ভাগ দেবে না। এমনকি সাপা মানে ওর মামনির সাথে মেয়েটা ঝগড়া বেঁধে বসে সারাক্ষণ। এদিকে শাকিল পরে চেয়েছে মানকে চিপায়, না পারে বউকে কিছু বলতে, না পারে মেয়েকে কিছু বলতে। এদের দুজনের হাতে কাঠপুতুল হয়ে গেছে সে এখন। এই তোমার কি হলো? তুমি চিৎকার করলে কেন? চিৎকার করবো না তো কি করব? তোমার মেয়ে তো আমার গালে কামড় বসিয়ে দিয়েছে। বেশ করেছি। তুমি আমার দিকে না ঘুরে মামনির দিকে তাকিয়ে কেন ছিলে? কিন্তু মামুনি, তোমার আম্মুই তো আমাকে ঘুরিয়ে তার দিকে নিয়ে গেল। আমার কি দোষ বলো? অযথা আমাকে বিনা অপরাধে শাস্তি দিলে। আচ্ছা সরি। আসো তোমায় আমায় একটু আদর করে দিই। মা, এবার ঠিক আছে? ঠিক আছে। এদিকে সাপা তো রেগে আগুন। আপনারা আবার এটা ভাইবেন না যে সাপা ওর মেয়েকে ভালোবাসে না। সে ওর মেয়েকে অনেক ভালোবাসে, কিন্তু শাকিলের বেলায় কারো ছাড় নেই, সেটা হিয়াও হোক না কেন। বাবাই, আমি একটা কথা বলি। বলো মামুনি। কথাটা শোনার সাথে সাথে সাপা যেন তেলে বেগুনে চলে উঠল। আমি বলছি কি, তুমি মামনিকে নানু বইয়ের বাসায় দিয়ে এসো। আমি আমার জন্য আরেকটা নতুন মামনি নিয়ে আসবো। মামনি শুধু আমার সাথে ঝগড়া করে। কালকেই মামনিকে নানু বইয়ের ওখানে দিয়ে আসবো, কেমন? তো কী করব? তুমি বাবাইকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ কেন শুনি? তুমি জানো না রাতে আমি প্রতিদিন বাবাইকে জড়িয়ে ধরে ঘুমাই? আসছে রে, রাতে আমি শাকিলকে জড়িয়ে ধরে ঘুমাই। ওর বুকে শুধু আমি ঘুমাবো, তাছাড়া আর কেউ না। আর শোন, নানুর বাসায় আমি না, তুই যাবি। কাল সকালে তোকে আব্বু ওখানে রেখে আসবে। তারপর শাকিলের বুকে শুধু আমি ঘুমাবো। আমাকে না, তোকে কালকে আব্বু ওখানে রেখে আসবে, তাই না শাকিল? বললেই হলো, কালকে তোমাকে নানুর বাসায় রেখে আসবো, ঠিক না বাবাই? তুমি কথা বলছো না কেন? বলো, তুমি হিয়াকে আব্বুর ওখানে রেখে আসবে। বলো তুমি আমাকে অনেক ভালোবাসো, একে নয়। বাবাই বলো না আমাকে রেখে আসবে।
এভাবে দুই মেয়ে ঝগড়া করতে করতে একসময় শাকিলের দুই বাহুতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে শাকিল মামের মাঝখানে থেকে তাদের দুইজনেরই মাথা হাত বুলিয়ে দিতে থাকে। মনে মনে ভাবে যেমন মা ঠিক তেমনই মেয়ে তৈরি হয়েছে, কেউ কারো চেয়ে কম না। না জানি সামনে আরও কত কি দেখতে হয়। এসব ভাবতে ভাবতে শাকিলও ধীরে ধীরে ঘুমের রাজ্যে হারিয়ে যেতে থাকে। গল্পটি এখানেই শেষ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।